আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পড়তে যাব স্থূল সংকেত নিয়ে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে শতকরা সংযুক্তি কি। শতকরা সংযুক্তি হচ্ছে তোমাদের টোটাল আমাদের যে আণবিক ভর থাকে সেই আণবিক ভর এবং প্রত্যেকটা মৌলে, মনে করো অ্যালুমিনিয়ামের এই পারমাণবিক ভর হচ্ছে ২৭ এবং মোল সংখ্যা কয়টা? ২টা, এবং ১০০ দিয়ে গুণ করার পরে আমাদের মানে একটা মৌলতে কত পার্সেন্ট অ্যালুমিনিয়াম আছে, কত পার্সেন্ট সালফার আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে সেটা আমরা হিসাব করতে পারি। আর আমরা পুরো ৩৪২টাকে ১০০% ধরি। এটা আমরা শতকরা সংযুক্তিতে পড়ছিলাম, তো সেটা নিয়ে আমি আলোচনা করতেছি না। আমি এখন আসতেছি স্থূল সংকেত নিয়ে। তো স্থূল সংকেতটা আসলে কি? দেখো এখানে আছে H2O2। এটা মানে কি? এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড অণুতে দুইটা হাইড্রোজেন এবং দুইটা পরমাণু আছে। এখন আমরা যখন এটাকে স্থূল সংকেতে লিখব তখন আমরা এভাবে লিখতে পারবো না। তখন আমরা এখানে কি করব? মনে করো এখানে ২ আর ২ এর অনুপাত কত? অনুপাত হচ্ছে কত? ১। তো যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে কত? 1:1, তাই না? তাহলে আমরা বলতে হবে যে H2O2 এর স্থূল সংকেত কত? HO, তাই না? HO। তো আমরা স্থূল সংকেত বুঝতে পারলাম যে স্থূল সংকেত মানে হচ্ছে কাটাকাটি যাওয়ার পরে যা থাকে, যেমন এখানে কাটাকাটি করার পরে যা পাইছে সেটাই হচ্ছে আমার স্থূল সংকেত। কিন্তু মেন যেই যোগ সেটা কোনটা? মেন যোগও কিন্তু H2O2, কিন্তু স্থূল সংকেত কত? HO। ঠিক আছে? তো অনেক সময় পরীক্ষায় স্থূল সংকেত দিয়ে দেয়, বলে যে তোমরা ওই মানে যোগটা বের করতে বলে, বা উল্টাটাও করতে পারে। হ্যাঁ, তো আমরা সরাসরি এখানে চলে আসি। এখানে গেলে আমরা দেখতে পারতেছি, এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে কার্বনের শতকরা কার্বনের সংযুক্তি। দেখো ৯২.৩১%, ঠিক আছে, যেটা শতকরা সংযুক্তি, এবং হাইড্রোজেনের এত। এখান থেকে একটা যোগের স্থূল সংকেত বের করতে বলছে। তো শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত সেটা কীভাবে বের করব? তোমরা তোমাদের এখানে যে পার্সেন্টেজ আছে, এই যে পার্সেন্টেজ লিখবা উপরে, এবং কার্বনের যেই পারমাণবিক ভর আছে সেটা দিয়ে ভাগ দিলে চলে আসে। সেমভাবে হাইড্রোজেনের যেমন দেখো ৭.৬৯ ছিল এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ১, ১ দিয়ে ভাগ করার সাথে সাথে চলে আসছে ৭.৬৯। ঠিক আছে? এবং আমরা যদি দুইটাকে অনুপাত করি, তো অনুপাত করলে দেখবো যে বারবার ১ ১ আসতেছে, তাই না? মানে 1:1 আসতেছে। তাহলে আমরা বলবো যে এটা CH। তাহলে স্থূল সংকেত কত? CH। ঠিক আছে, যেহেতু দুইটার ক্ষেত্রে 1 1 আসতেছে। তো প্রথমত আমরা এখানে মানে এখানে কি করতেছি? এদের অনুপাত বের করতেছি এবং অনুপাত বের করে এর স্থূল সংকেতটা নির্ণয় করলাম। এখন আমরা যদি পরবর্তী অঙ্কতে আসি, তো সেখানে আমরা দেখতে পারতেছি আমাদের হাইড্রোজেনের দিছে, সালফারের দিছে, অক্সিজেনের দিছে। আমরা সেম স্টাইলে সবগুলো বের করব। দেখো হাইড্রোজেনের ১ দিয়ে ভাগ দিছে, সালফারের ৩২ দিয়ে ভাগ দিছে, আর অক্সিজেনের ১৬ দিয়ে ভাগ দিছে, এবং এদের অনুপাত চলে আসছে। এখন আমরা সর্বনিম্ন অনুপাত কত? 1.02। এটা দিয়ে সবগুলোকে ভাগ দিব। ঠিক আছে? তো 1.02কে দিয়ে 2 দেখো 2.04কে ভাগ দিছে, আবার 1.02 দিয়ে আবার 1.02 মানে নিজেকে নিজে ভাগ দিছে, আবার 1.02 দিয়ে 4.08কে ভাগ দিয়ে 4। তাহলে আমরা অনুপাত পেলাম 214। তাহলে কী হবে? H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড আসতেছে। ঠিক আছে? এইচ কয়টা? ২টা, সালফার কয়টা? ১টা, আর অক্সিজেন হচ্ছে ৪টা। এটা হচ্ছে কি একটা? এটা হচ্ছে স্থূল সংকেত। এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত হচ্ছে H2SO4। এখন দেখো আমাদের এর একটা প্রশ্ন, আমরা এটা দেখলেও বুঝতে পারতেছি, এখানেও সেমভাবে সংযুক্তি দিয়ে দিছে। আমরা সেমভাবে করে অনুপাত দিয়ে, যেমন 5.55 সর্বনিম্ন অনুপাত, এটা দিয়ে ভাগ করার পরে চলে আসছে। এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। এবার আমরা আসি শতকরা সংযুক্তি থেকে একটা যৌগের আণবিক সংকেত নির্ণয় করা। তাহলে এটা কীভাবে করব? এখানেও আমরা সেম কাজ করব। আমরা আগে স্থূল সংকেত বের করব। আমরা এখন একটা যৌগের আণবিক সংকেত বের করব। তার মানে হচ্ছে আমরা যে ওখানে H2O2 দেখছিলাম না, H2O2 বের করব, যে হাইড্রোজেন পার অক্সিজেন ছিল। এখন দেখো কীভাবে বের করব। দেখো এখানে দেখো কার্বন হাইড্রোজেন দেওয়া আছে। তো সেম স্টাইলে আমরা 7.69 7.69 পাইলাম, এবং এদের অনুপাতকে সর্বনিম্ন অনুপাত দিয়ে ভাগ করার পরে CH পাইলাম। পাইছি। এখন আমাদের কাজ কি?
আমরা এই সি আর এইচ, ঠিক আছে, সি আর এইচ এর আমরা আণবিক ভরটা, মানে সি আর এইচ এর আণবিক ভর কত দেখো, এখানে 12 একে 12, 13, 13 হচ্ছে কি এর ভর, কি ভর এটা সিএইচ এর আণবিক ভর যেটা আসতেছে 13। এখন দেখো এখন যৌগের আণবিক ভর কত 78, মানে একটা মানে এই যে এটা যে মেন যৌগটা, এই যে সি এবং এইচ এর শতকরা সংযুক্তি কত, একটা এত একটা এত, এবং এর যে মেন যৌগটা বের করতে হবে। আমরা জানি সিএইচ হচ্ছে কি স্থূল সংকেত, যেটা হচ্ছে 13, যেটা কাটাকাটি করার পরে আমরা পাইছি, ঠিক আছে। এখান থেকে মেন যৌগটা কীভাবে বের করব, আমার প্রশ্নে এখানে কি দেওয়া আছে আণবিক ভর, মনে রাখবা প্রশ্নে আণবিক ভর দেওয়া থাকবে না, এটা বের করতে পারবো না। এটা সূত্র আছে দেখো, n সমান সমান যৌগের আণবিক ভর আর নিচে হচ্ছে স্থূল সংকেতের ভর। তো স্থূল সংকেতের ভর আমরা এখানে বের করছি কত 13, আণবিক ভর কত 78। তো 78টা 13 ভাগ দিব, আনসার কত আসছে দেখো, 13 ভাগ দিলে আনসার আসে 6। দেখছো 12 কোনটা, 12 হচ্ছে কার্বন আর হাইড্রোজেন হচ্ছে 1, তো 12 এক যোগ করলে 13, তো ভাগ করলে আসে 6। তো এখন আমরা বলতে পারবো যে এদের n এর মান কত, n এর মান হচ্ছে 6। তখন আমরা এখানে যে সি আর এইচ এখানে কি বসাবো C6H6। তো এটা হচ্ছে তার কি মেন, মানে মেন যে আণবিক সংকেত ওইটা, মানে মেন যে যৌগটা। কিন্তু এই ধর 6 আর 6 কাটাকাটি করলে আবার চলে আসে স্থূল সংকেত CH, বুঝতে পারছি। তো এভাবে আমরা একটা পরমাণুর একটা মানে একটা যৌগের সব কিছু বের করতে পারবো, ঠিক আছে। আমরা স্থূল সংকেত চাইলে বের করতে পারবো, আমাদের যদি আণবিক যৌগের আণবিক সংকেত চাই তাও বের করতে পারবো। তাহলে যৌগের আণবিক সংকেত বের করতে গেলে অবশ্যই আগে কি বের করতে হবে, স্থূল সংকেত বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো আণবিক সংকেত থেকে আবারও স্থূল সংকেত, মানে এখন কিন্তু করতেছে, মানে আমরা এখান থেকে C6H12O6 থেকে কীভাবে বের করব, এখান থেকে আমরা স্থূল সংকেত বের করব। কীভাবে বের করব, আমরা এখানে সর্বনিম্ন 6 আছে, 6 দিয়ে ভাগ দিব। দেখো ভাগ দিলে এখানে 6 একে 6, 6 দুগুণে 12, 6 একে 6, তাহলে এখানে কত আসে C2H2O, এটা আমরা জানি। আণবিক সংকেত থেকে স্থূল সংকেত সবচেয়ে সহজ, জাস্ট কাটাকাটি করলে চলে আসে, দেখছো জাস্ট কাটাকাটি করলে চলে আসে, মানে সর্বনিম্ন দিয়ে সবগুলোকে কাটাকাটি করবে, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আবার দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে কি লিখছে, একটি পানির আণবিক সংকেত এত, স্থূল সংকেত হচ্ছে H2O, অর্থাৎ পানি দেখো পানির আণবিক সংকেত যা স্থূল সংকেত তা, চেঞ্জ আছে না। সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত H2SO4 আছে, আবার এর স্থূল সংকেতও H2SO4 আছে। এখানে আমরা কোনো প্রকার কি দেখতে পারতেছি না, চেঞ্জ আপ দেখতে পারতেছি না এই পানি এবং সালফিউরিক অ্যাসিডে। তো এরকম আমরা পাবো যেখানে স্থূল সংকেত আর আণবিক সংকেত এরকম সেম থাকবে, ঠিক আছে। তো কিন্তু যে সকল যৌগের পরমাণুর সংখ্যাকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত ভিন্ন হবে। যেমন দেখো বেনজিনের C6H6, তো দেখো বেনজিনের কার্বনের এবং হাইড্রোজেনের পরমাণুকে 6 দ্বারা ভাগ করলে আমরা পাই CH, তাই না। দেখো এই যে বেনজিনের C6H6কে দেখো যদি তুমি ভাগ দাও তাহলে পাচ্ছ কত CH, কারণ 6 কাটাকাটি করলে এটাই আসে। আবার ইথিনের দেখো কাটাকাটি করলে কত আসে, এই যে এটা আসে, স্থূল সংকেত আসে এটা, ঠিক আছে। তাহলে দেখতে পারতেছি যদি কাটাকাটি যায় তখন স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি আসতেছে, ভিন্ন আসতেছে। এবং এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর হচ্ছে রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। তো যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। এর মানে হচ্ছে ধরো তোমার একেবারে তোমার রূপ চেঞ্জ হয়ে যাবে অনেকটা, হচ্ছে ধরো আমাদের এখানে এক্সাম্পল দেই, ধরো কার্বন এবং অক্সিজেন যোগ করলাম তাহলে কি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে এখানে পুরোপুরি তার নতুন একটা চেহারা পাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কি রাসায়নিক পরিবর্তন, যেখানে আমাদের মানে পুরো ধর্ম এবং বৈশিষ্ট্য কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া, মানে যে প্রক্রিয়ায় আমরা এই কাজটা করি সেটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য আমরা সমীকরণ ব্যবহার করি, এই সমীকরণকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। এখানে দেখো রাসায়নিক সমীকরণকে প্রকাশ করার জন্য প্রতীক সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করা হয়, যেমন দেখো সমান চিহ্ন, এই যে এরো এইসব চিহ্ন ব্যবহার করা হয়, আমরা দেখাবো সামনে, ঠিক আছে। এখন দেখো যে সকল পদার্থ দিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় তা হচ্ছে বিক্রিয়ক, আর
বিক্রিয়ার ফলে যেই নতুন একটা পদার্থ হচ্ছে তাকে বলা হয় উৎপাদ। এই জিনিসটা আমরা ক্লিয়ার করতেছি, দেখো নিচে এ দেখো এখানে H2 আর O2 যোগ হয়ে কি পাইছি, H2O পাইছি না। H2 আর O2 হচ্ছে বিক্রিয়ক, কি বললাম এটা হচ্ছে কি বিক্রিয়ক, আর H2Oটা কি, এটা হচ্ছে উৎপাদ, এটা আমরা নতুন পাইছি, বুঝতে পারছি। তাহলে আগে যেটা থাকে এটা হচ্ছে বিক্রিয়ক আর পরেরটা হচ্ছে উৎপাদ। উৎপাদে আমরা একটা নতুন পদার্থ পাচ্ছি। এখানেও সেম 2H2 আর O2 যোগ হয়ে 2H2O সেম। পরেরটাতে দেখো কার্বন এবং অক্সিজেন যোগ হয়ে কি পেলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাইলাম। তো খেয়াল করো এখানে কার্বন এবং অক্সিজেন চেহারা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড। পরেরটা দেখো ক্যালসিয়াম কার্বনেট এবং HCl, এই দুইটা কি যোগ হবে, যোগ হয়ে এবার দেখো কি হয়েছে, দেখো ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে কেমন হইলো দেখো Ca আর Cl, ঠিক আছে। এরা দেখো ক্যালসিয়াম ক্লোরাইড হইলো, কার্বন ডাইঅক্সাইড আলাদা হইলো এবং পানি উৎপন্ন হইল, ঠিক আছে। তো এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদে একেবারে নতুন একটা পদার্থ আমরা পাইলাম। পরেরটাতে দেখো ম্যাগনেসিয়াম, দেখো নাইট্রেট, এখানে কি হয়েছে, এখানে দেখো এখানে তাপ দেওয়া হয়েছে, এটাকে কি চিহ্ন বলে, তাপ চিহ্ন। আমরা বলছিলাম না যে রাসায়নিক সমীকরণকে বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেমভাবে এখানেও দেখো তাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখো কি পাইছি 2MgO, ঠিক আছে। তারপরে 4টা নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে অক্সিজেন। তো এখানে একটা সলিড, এস দ্বারা কি বোঝায়, এস দ্বারা বোঝায় সলিড, মনে রাখবো মানে কঠিন। ম্যাগনেসিয়াম অক্সাইড এটা কি কঠিন। আর এখানে যেটা আছে AQ অ্যাকোয়াস, এটা মানে হচ্ছে জলীয়, মানে এটা হচ্ছে মানে পানি টাইপসের। ক্যালসিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে পানি টাইপসের, এটা ভিজা ভিজা, ঠিক আছে, এটা কিন্তু শুকনা না। কিন্তু এখানে যে সলিড আছে এটা কিন্তু শুকনা। আর গ্যাস মানে কি, গ্যাস মানে হচ্ছে বাষ্প, এই যে কার্বন ডাইঅক্সাইড বাষ্প, মানে বাতাসের মতো উড়ে যাবে। আর অ্যাল মানে হচ্ছে লিকুইড, মানে এটা পানি। তো এগুলো আমরা যেগুলো কীগুলো হচ্ছে চিহ্ন, এগুলো হচ্ছে রাসায়নিক সমীকরণের বিভিন্ন চিহ্ন। এরপরের যেটা হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ। তো সমতাকরণটা কি আমরা সকলেই জানি। সমতাকরণে আমাদেরকে এই পাশের মৌল আর এই পাশের মৌল কী করতে হয়, সমান করতে হয়। খেয়াল করে এখানে ম্যাগনেসিয়াম কয়টা, একটা, এখানেও একটা, ঠিক আছে। ক্লোরিন কয়টা, ক্লোরিন 2টা, এখানে কয়টা, একটা হয়েছে না। তো সমতাকরণ কীভাবে করবো, তো ক্লোরিন 2টা বানাইতে হবে। তো কী করবো, এখানে সামনে দিব 2, তাহলে এখন দেখো ক্লোরিন 2টা হয়েছে, হাইড্রোজেনও 2টা হয়েছে, এখন সমতাকরণ মিলে গেছে। তো সমতাকরণে আমাকে উৎপাদ এবং বিক্রিয়কের কী করতে হবে, মৌলগুলোকে সমান করতে হবে, ঠিক আছে, মৌলগুলোকে সমান করতে হবে। যেমন দেখো আমরা এখানে একটা দেখতেছি ম্যাগনেসিয়াম এবং কি HCl। তো এখানে কীভাবে সমান করবো, আমরা একটু আগে দেখছিলাম, দেখো তোমার বইও দিয়ে দিচ্ছে, দেখো 2HCl, যে এটা দেখছো সমতাকরণ করা হয়েছে। তো আশা করি সমতাকরণটা বুঝতে পারছি। তো আমরা যদি এখন এটাও সমতাকরণ করি, কীভাবে করবো, দেখো এখানে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড যোগ করলাম নাকি, যোগ করার পরে NaCl হইলো, H2O হইলো, এটা হইলো, ঠিক আছে, এগুলো সমস্যা নাই। এখন দেখতে হবে সব ঠিক আছে নাকি। তো সোডিয়াম কয়টা, 2টা, এখানে কয়টা, একটা, হবে না। তাহলে সমতাকরণ আমাকে এখানে আর একটা করার জন্য এখানে সামনে দিতে হবে 2, যখন এখানে দিয়েছে 2, দেখছো। তারপরে পানি, দেখো পানি ঠিক আছে নাকি, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। হিসাবে সমস্যা ছিল, এখানে সোডিয়াম একটা কম ছিল, যার কারণে সোডিয়াম বাড়ায় নিলাম, আর ক্লোরিনও কম ছিল, ক্লোরিনও বাড়ায় নিলাম। সমতাকরণে আমাদেরকে এটাই করতে হয় যে যেটা কম থাকে সেখানে আমরা গুণ করে করে কী করি, বাড়াই। তো এখানে দেখা এলাম কয়টা, 2টা, এখানে এলাম কয়টা, একটা, হবে না, এখানে বাড়াইতে হবে। তো 2 দিলাম, হয়েছে। আবার দেখো ক্লোরিন ঠিক আছে, এখন ক্লোরিন এখন দেখো এখানে একটা, এখানে কয়টা, 3টা, তাহলে কি হয়েছে না, ক্লোরিন 6টা বানাইতে হবে, কারণ এখানে দেখো 3 2 6, দেখো 3-এর সাথে এখানে 2 গুণ, তাহলে ক্লোরিন কয়টা, 6টা। তাহলে এখানে দেখো ক্লোরিন আছে একটা, হবে না, এখানে আর একটা 6 দিতে হবে, 6, তাহলে 6HCl, দেখো এখানে দেখো 6HCl, আর বাকি সব ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তো এভাবে আমাদেরকে সমতাকরণ করতে হবে, আমাদেরকে বিক্রিয়ক এবং উৎপাদের কী রাখতে হবে, সমান রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখো এই যে কাজটা আবার দেখালো। তো এগুলো আমরা বুঝতে পারলাম যে কীভাবে আমরা দুই পাশে সমান করব, ঠিক আছে। এখন দেখো এখানে অ্যালুমিনিয়াম আমরা এখানে পাইছি, কিন্তু পানি কিন্তু এখানে কম আছে, যে পানিও সমান করতে হবে। এখানে দেখো এই যে হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন 6টা, এখানে হাইড্রোজেন 6টা, যে 3 গুণে 6, দেখছো তো, যেন সামনে 3 গুণ দিছে। আর অক্সিজেন কয়টা, অক্সিজেনও 3টা, এই জন্য 3-এর সাথে ও,
সমতাকরণ করতে গেলে একেবারে পিছনে সামনে সব দিকে খেয়াল করতে হবে যে আমার সবগুলো সমান সমান আছে নাকি, হাইড্রোজেন সবগুলো ঠিক আছে নাকি, অক্সিজেন সবগুলো সমান সমান আছে নাকি, এটা ভালো করে খেয়াল করতে হবে। তোমার ভয়ে ওইগুলা একেবারে কয় ধাপে দেখাইছে দেখছো, মানে ভেঙে ভেঙে দেখাইছে। আজকে আমরা স্টয়কিওমিতি এটা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা একটা বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে কোথায় মোল বেশি কম সেটা জানতে পারবো। মানে এখানে বিক্রিয়কে মোল কতটুকু আর উৎপাদে মোল কতটুকু এটা আমরা হিসাব করতে পারবো। মনে করো যে দুইটা ম্যাগনেসিয়াম দিয়ে কয়টা ম্যাগনেসিয়াম অক্সাইড বানানো যাবে, বা দুইটা অক্সিজেন দিয়ে কয়টা ম্যাগনেসিয়াম অক্সাইড বানানো যাবে, সেটা আমরা এখানে হিসাব করতে পারবো। ঠিক আছে, আর মনে রাখবা স্টয়কিওমিতি করার সময় সব সময় সমতাকরণ করে নিতে হবে। খেয়াল করো এখানে সমতাকরণ করা আছে, তো সমস্যা হবে না। সব সময় মনে রাখতে হবে স্টয়কিওমিতি করার সময় সমতাকরণ করে নিতে হবে। এখন একটা জিনিস দেখো, এখানে দুইটা ম্যাগনেসিয়াম আছে, তো এই জন্যই 2 গুণ দেওয়া হয়েছে। কিন্তু এখানে দুইটা অক্সিজেন আছে কিন্তু 2 গুণ দেওয়া হয় নাই কেন? দেখো এখানে একটা জায়গায় খেয়াল করো দুইটা অক্সিজেন আছে, আর একটা জায়গায় দুইটা ম্যাগনেসিয়াম আছে, তো এখানে 2 গুণ দেওয়া হয়েছে, আর এক জায়গায় 2 গুণ দেওয়া হয় নাই কেন? তার কারণটা কি? কারণটা হচ্ছে ম্যাগনেসিয়ামটা তোমার প্রকৃতিতে পরমাণু হিসেবে থাকে, তো সেখানে তার আমরা পরমাণু হিসেবে থাকে বলে 2 গুণ দিয়ে দেখালাম যে এতটি পরমাণু। কিন্তু অক্সিজেন প্রকৃতিতে অণু হিসেবে থাকে, মানে এরকমই থাকে, যার কারণে আমরা একে অণুই লিখলাম। যদি আমরা পরমাণু হিসেবে লিখতাম তখন লিখতাম যে 2 গুণ 6 পয়েন্ট এত দিয়ে লিখতাম যে এতটি পরমাণু, কিন্তু আমরা লিখছি কি অণু। ঠিক আছে, আমরা লিখছি এতটি অণু। যদি আমাদের পরমাণুতে প্রকাশ করা লাগতো তখন আমরা লিখতাম যে 2 গুণ দিতাম। বুঝতে পারছো? তো যেহেতু অক্সিজেন সবসময় প্রকৃতিতে মানে ন্যাচারালি এরকম থাকে, যার কারণে আমরা অণু হিসেবে লিখলাম, আর ম্যাগনেসিয়ামকে পরমাণু আকারে লিখলাম। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কয়টা আছে দেখো, 80 গ্রাম, এটাকে আমরা 2 গুণ দিলাম। দেখছো? তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে হিসাবটা তোমরা জানো, আগেই জানো, এটা আগেও পড়ছি। তো আমরা এখন এখানে মেন যে বিষয়টাতে চলে আসি। খেয়াল করো, স্টয়কিওমিতিতে যদি গ্যাসীয় বিক্রিয়ক হয়, যেমন বিক্রিয়ক এবং উৎপাদ যদি উভয় গ্যাসীয় হয়, তখন আমরা এর আয়তন ধরবো 22.4 লিটার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, 1 মল গ্যাসীয় পদার্থের আয়তন। এখন খেয়াল করো আমাদের প্রশ্নে কি বলছে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম অক্সিজেন সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, এটা আমরা বের করতে বলছে। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, তো আমরা ওখানে হিসাব করছিলাম না যে কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু ছিল? খেয়াল করো তো উপরে 48 গ্রাম। তাহলে আমরা বলবো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। কত গ্রাম অক্সিজেনের সাথে? এই দেখো 32 গ্রাম অক্সিজেনের সাথে, কারণ এখানে 16 দুগুণে 32, অর্থাৎ এদের যে পারমাণবিক ভর সেটা হিসাব করতেছি। তো 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে 1 গ্রাম, আর প্রশ্ন হচ্ছে কি 5 গ্রাম। বের করতে পারবো না? পারবো। তাহলে এটা এখান থেকে বের করতে পারবো যে কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, এবার আমরা আসি এখানে দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তো ম্যাগনেসিয়াম ধাতু আমরা পড়ছিলাম কত, ওখানে পড়ছিলাম 48 গ্রাম, তাই না? দেখছিলাম ওখানে। আর আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড ছিল 80 গ্রাম, তাই না? ওখানে 80 গ্রাম ছিল, তাহলে 48 গ্রাম করবে 80 গ্রামের সাথে 1 গ্রাম, আর প্রশ্ন হচ্ছে কত গ্রাম? 2 গ্রাম। তো 2 গ্রাম বের করে ফেলছি, ইজি আছে এটা। ঠিক আছে, আগেরটার মতো। পরেরটা দেখো, এখানে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। প্রয়োজনীয় পরিমাণ কি বলছে? ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম এত উৎপন্ন হয়। এখন দেখো 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম থেকে? 32 গ্রাম থেকে, এটা আমরা জানি। আর 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এত গ্রাম অক্সিজেন থেকে।
আর 10 গ্রাম, কত গ্রাম? 10 গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন কয় গ্রাম থেকে? 4 গ্রাম অক্সিজেন থেকে। আমাকে প্রশ্ন যাচ্ছে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন, কত গ্রাম অক্সিজেন প্রয়োজন। যার কারণে আমরা বের করছি এখান থেকে যে ম্যাগনেসিয়াম অক্সাইড এত থেকে পাওয়া যায় এত গ্রাম অক্সিজেন, 1 গ্রাম থেকে 10 গ্রাম থেকে পাওয়া যায় 4 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তো আমরা এখানে ঐকিক নিয়মের মাধ্যমে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। ঠিক আছে, এবার আসি, দেখো 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া উৎপন্ন হয়। এখানে খেয়াল করে দেখো, এখানে অ্যামোনিয়া ছিল কয়টা? একটা, কিন্তু এখানে সমতাকরণ করে নিছে ওরা। সমতাকরণ না করলে অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ সমতাকরণ করার পরে এখানে ওরা 2 দিয়ে গুণ দিছে, খেয়াল করছো? আবার দেখো এখানে সমতাকরণ করা হয়েছে, এখানে 3 দিয়ে গুণ দিছে, কারণ সমতাকরণ না করলে অঙ্কটা ভুল আসবে। তো দেখো আমাকে বলছে কতটি অ্যামোনিয়া উৎপন্ন হবে, তো প্রশ্নে হচ্ছে অ্যামোনিয়া চাইছে, তো অ্যামোনিয়া থাকবে কোন পাশে? ডান পাশে। দেখো ডান পাশে অ্যামোনিয়া আছে, তাহলে এতটি নাইট্রোজেন থেকে পাবো এতটি কি অণু, একটি থেকে পাবো। প্রশ্ন হচ্ছে কয়টা? 5টা, তো 5টা থেকে পাবো, বের করে ফেলবো আমরা। ঠিক আছে, বের করতে বেশি সমস্যা হবে না, এগুলো ইজি আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে স্টকিওমিতিটা কি। তো এটা থেকে আমরা এটা বুঝতে পারলে আমাদের জন্য লিমিটিং বিক্রিয়কটা বোঝা সব থেকে বেশি সহজ হবে। তো দেখো স্টকিওমিতিতে কি হয়, এখানে একাধিক বিক্রিয়কের মধ্যে আমরা দেখব যে বিক্রিয়কটির পরিমাণ মানে কতটুকু কম, মানে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটির পরিমাণের কম সেটা আমরা লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে হিসাব করি। কারণ স্টকিওমিতিতে আমরা মানে কতটুকু থাকা দরকার সেটা জানি, আর লিমিটিং বিক্রিয়তে আমরা জানবো যে কোন উপাদানটার অভাব আছে। ধরো তুমি খিচুড়ি রান্না করবা, তখন দেখলা যে না চাল আছে কিন্তু ডালের পরিমাণটা কম আছে, তখন তোমার জন্য খিচুড়ি রান্না করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেমভাবে লিমিটিং বিক্রিয়কেও আমাদের এই কাজটাই আমরা দেখি যে কোন উপাদানটা কম আছে, কোন উপাদানের কারণে আমাদের সমস্যাটা সৃষ্টি হবে। বুঝতে পারছো? এখন ধরো তুমি শরবত বানাবা, ঠিক আছে, শরবতে লাগে পানি এবং চিনি, পানি আর চিনি। এখন তোমার বাসায় পানি আছে, পানি অনেক পানি আছে, কিন্তু তুমি দেখলে যে না আমার তো চিনি শেষ হয়ে গেল। কি শেষ হয়ে গেল? চিনি শেষ হয়ে গেল। তো তোমার যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে কি আমার লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ একটা বিক্রিয়ায় যে উপাদানটা আগে শেষ হয় সেটা হচ্ছে আমার কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে যেটা শেষ হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো চিনি যেহেতু আগে শেষ হয়েছে, চিনি হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। এখন দেখো এখানে আমাদের যেটা আছে এটা দেখলে আমরা আরও ক্লিয়ার হব। তো আমরা জানি যে 2টা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আমরা এগুলো সবসময় মনে রাখতে হবে, সমতাকরণ করে নিতে হবে, সমতাকরণ না করলে আমাদের এগুলো হবে না। ঠিক আছে, এখন দেখো এখানে প্রশ্ন বলছে 4টা ম্যাগনেসিয়াম 4টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো আমরা দেখতেছি যে 2টা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে একটা অক্সিজেনের সাথে, ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করো তাহলে 4টা ম্যাগনেসিয়াম কটার সাথে করবে? 4টা ম্যাগনেসিয়াম অবশ্যই 2টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাই না? কিন্তু এখানে আছে কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন। তাহলে পরিমাণে বেশি কে আছে? পরিমাণে বেশি আছে অক্সিজেন। কয়টা বেশি? 2টা বেশি, লাগে 2টা, আছে আরও বেশি 2টা। মানে অনেকটা হচ্ছে এরকম, তোমার কাছে অনেক মনে করো আছে, মানে খিচুড়ির চাল আছে, যেমন চালটা হচ্ছে ধরো তোমার অক্সিজেন, চালের অভাব নেই, কিন্তু তোমার ম্যাগনেসিয়াম কম আছে। ম্যাগনেসিয়াম কম বলে ওই যে তুমি যে খিচুড়ি বানাবা চালের জন্য যে ডাল লাগবে, ডাল কম আছে। ডালটা হচ্ছে তোমার এখানে কি ওই যে ম্যাগনেসিয়াম যেহেতু কম আছে, তাহলে ম্যাগনেসিয়ামটা হচ্ছে আমার কি লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ বিক্রিয়া দেখো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাই লিমিটিং বিক্রিয়ক। তো এখানে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে আগেই শেষ হয়ে গেছে, তাই ম্যাগনেসিয়াম হচ্ছে কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে লিমিটিং বিক্রিয়কটা কি। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে সব করি
5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়াটি লিমিটিং বিক্রিয়ক হবে? হ্যাঁ, আমরা এইসব ক্ষেত্রে সবসময় আগে বিক্রিয়াটা করে ফেলবো। দেখো এখানে হাইড্রোজেন বলছে, হাইড্রোজেন লিখছি, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস, গ্যাস বললে সবসময় মনে রাখবো আমাদেরকে H2 লিখতে হবে, আর ক্লোরিন গ্যাস বললেও আমরা ক্লোরিন লিখবো। তো আমরা এগুলো করার পরে সমতাকরণ করে পাইলাম 2HCl, ঠিক আছে। এখন আমরা হিসাব করতে পারবো যে কয়টা পাওয়া যাবে। আমার প্রশ্নে চাইছে যে এখানে কোন বিক্রিয়াটা লিমিটিং বিক্রিয়া হবে বের করতে চাইছে। তো আমার এখানে 75 গ্রাম কি আছে, ক্লোরিন আছে, আর 5 গ্রাম কি আছে, হাইড্রোজেন আছে। তো আমরা অঙ্কটা করি। দেখো আমরা জানি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করতে প্রয়োজন কত গ্রাম ক্লোরিন, 71 গ্রাম, আর 1 গ্রাম দেন 5 গ্রাম হিসাব করবো। 5 গ্রাম হিসাব করলে পাচ্ছে কত গ্রাম, 177 দশমিক এত গ্রাম ক্লোরিন। এত গ্রাম ক্লোরিন মানে আমার এত গ্রাম ক্লোরিন কি, এত গ্রাম ক্লোরিন পাওয়া যাবে। কিন্তু আমার ওখানে দেখো কত গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হয়েছে, 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হয়েছে, বাট আমার দরকার এত গ্রাম। তাহলে এখানে কিসের পরিমাণ কম আছে, ক্লোরিনের পরিমাণ কম আছে। মানে স্টকিওমিতি অনুসারে, মানে স্টকিওমিতি অনুসারে আমার দরকার ছিল 77 গ্রাম, কিন্তু আমার এখানে দেখতেছি যে না, পাচ্ছে আরও, মানে এখানে মিশাইছে আরও কম, কত 75 গ্রাম কম পাইতেছি। তাহলে ক্লোরিন হচ্ছে এখানে কি বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। তাহলে বুঝলাম যে কোনো একটা মানে বিক্রিয়ায় যদি যা দেখা যায় যে যেটার পরিমাণটা কম সেটাই হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব। আসসালামু আলাইকুম, এখন আমরা উৎপাদের শতকরা পরিমাণ হিসাব নিয়ে পড়ব। তো রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যে উৎপাদগুলো আছে ওগুলো 100% বিশুদ্ধ হয় না। তো যেটা 100% বিশুদ্ধ হয় সেটা হচ্ছে এনএলআর বা এনএলআর গ্রেড বলা হয়, ঠিক আছে। 100% বলা যাবে না, মানে হচ্ছে সবচেয়ে বেশি যেটা বিশুদ্ধ হবে সেটা। ধরো এই যে 99% বিশুদ্ধ করা যায় সেটাকে বলা হচ্ছে আমরা এনএলআর, ঠিক আছে। কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য আমরা অনেকগুলো পদ্ধতি আছে, যেমন ক্যালাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি। নামগুলো মনে রাখবা, এগুলা লাগবে না, ঠিক আছে। জাস্ট নামগুলো মনে রাখবা। এই বিশুদ্ধকরণ পদ্ধতি আমরা পরবর্তী শ্রেণীতে পড়বো, অর্থাৎ আমরা যখন ইন্টারে যাবো তখন গিয়ে পড়বো, এর আমাদের এখন লাগতেছে না। তো দেখো এক বা একাধিক বিশুদ্ধকরণ পদ্ধতি প্রয়োগ করেও অনেক পদার্থকে আমরা 100% বিশুদ্ধ করতে পারবো না। অর্থাৎ তাহলে বুঝলাম কি কোনো পদার্থকে আমরা 100% বিশুদ্ধ করতে পারবো না। যেমন দেখো ডেটল ইউজ করতেছো, ডেটলে বলে যে 99.98% বলে, 100% হয় না কিন্তু, মানে তোমার জীবাণু ধ্বংস করবে, কিন্তু কোনোভাবে কোনো কিছুই 100% হয় না। তাহলে দেখো বিক্রিয়ক 100% বিশুদ্ধ না হলে সেটা লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করে আমরা উৎপাদক বের করব। কারণ যেহেতু কোনো কিছু 100% হয় না, তাহলে সেটা আমাদেরকে লিমিটিং যে বিক্রিয়ক আছে সেখান থেকে বের করতে হবে যে কতটুকু পরিমাণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো দেখো আমাদের অঙ্কটা আমরা আসি, এখানে খেয়াল করো আমরা আগে লিমিটিং বিক্রিয়ক বের করবো। এই যে ওইটার আছে, প্রথমে দেখো আমরা 48 গ্রাম থেকে পাই কত গ্রাম, 80 গ্রাম পাই না, তাহলে লিখবো 48 গ্রাম থেকে পাওয়া যায় 80 গ্রাম, 1 গ্রাম থেকে 2 গ্রাম থেকে পাইলাম কত 3.33 গ্রাম। আগে আমরা বের করলাম লিমিটিং বিক্রিয়ক, কত গ্রাম উৎপাদ পাওয়া গেছে। তো মনে রাখতে হবে যেহেতু উৎপাদের শতকরা পরিমাণ বের করবো, আমরা আগে বের করবো কি উৎপাদ, ঠিক আছে। তো দেখো এখানে 2 গ্রাম থেকে বের করছি আমরা, পাওয়া যায় কত গ্রাম পাওয়ার কথা, 3.25 গ্রাম পাওয়ার কথা, পাইছি কত 3.3, কম পাইছি তাই না। তাহলে এটা অবশ্যই লিমিটিং বিক্রিয়ক বোঝা যাচ্ছে। এখন দেখো এখানে একটা সূত্র আছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের জন্য। প্রথমে আমরা 3.25 পাইছিলাম না, কত পাইছিলাম 3.25, যেটা হচ্ছে প্রশ্ন পাওয়া গেছে, এত গ্রাম পাওয়ার কথা, আর পাইছি কত 3.33 পাইছি। এটাকে 100 দিয়ে ভাগ করলে আসে 97.6 গ্রাম, বুঝতে পারছি। এটা হচ্ছে আমার কি উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে আমরা এভাবে বের করতে পারবো। এখন যদি দেখো এখানে তোমার এই 3.25 আর এখানে যদি 3.25 থাকতো, মানে সমান সমান থাকতো, তখন এখানে কিন্তু 100% হইতো উৎপাদের শতকরা পরিমাণ, বুঝতে পারছো, মাথায় রাখতে হবে। সেম হলে 100% হইতো, যেহেতু সেম না সেহেতু আমরা এভাবে করছি। তাহলে বুঝলাম যে কি প্রশ্ন থেকে যেটা পাওয়া যাবে, অর্থাৎ 3.25 যেটা আমাদের আমরা ওখানে দেওয়া হয়েছে সেটা উপরে লিখলাম, আর যেটা লিমিটিং বিক্রিয়ক থেকে পাওয়া গেছে সেটা আমরা নিচে লিখলাম এবং 100 দ্বিগুণ করে পাইলাম। তো এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। তো
এই অধ্যায় এখানেই শেষ, এর থেকে বেশি এখানে কিছু নাই, বাকিগুলো তোমাদের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আছে, আলোচনা করা হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা, এবং ভবিষ্যতের যে কোনো প্রকার ভিডিওর জন্য তোমরা আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবো, তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে ভিডিও দেবো, এবং তার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের পেইড ব্যাচে জয়েন হইতে হবে। তাই ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।